শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে নিরাপত্তা জোরদার। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতার চেষ্টা। সরকারের পাশাপাশি দলগুলোকে মোকাবেলার আহ্বান উপদেষ্টার। আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে। কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। দিল্লি থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে টিকে থাকতে চান শেখ হাসিনা, বললেন মির্জা ফখরুল। স্বাক্ষরিত সনদের বাইরে অযৌক্তিক ইস্যু তৈরি করছে কোনো কোনো দল। স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। যারা এইভাবে পুরাবে তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কি আমরা এই দেশে আসতে দিব? নভেম্বরের তৃতীয় সপ্তাহে এনসিপির প্রাথমিক তালিকা প্রকাশ, জানালেন হাসনাত। অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। নভেম্বরের গণভোট সহ 5 দফা দাবিতে পল্টনে জামায়াত সহ 8 দলের সমাবেশ শুরু। দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সব পক্ষ একমত, জানালেন অ্যাটর্নি জেনারেল। 20 নভেম্বর আপিলের রায়। সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি উপসংহারে উপনীত হয়েছেন। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশ মুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। এর আগে সোমবার সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বার ভবনে নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পুলিশ বলছে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরে রাজধানীতে নাশকতা ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 13 নভেম্বর ডাকা হয়েছে হরতালও। দর্শক, সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকার নিরাপত্তার বিষয়ে জানবো। আমার সহকর্মী রাব্বি হোসেন সেই খবরগুলো রাখছেন। রাব্বি, আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? বলি যে আদালতের যে নিরাপত্তা ব্যবস্থা সকালবেলা থেকে আসলে এই যে কঠোর নিরাপত্তার যে চাদরে সেটি ঢেকে দেওয়া হয়েছিল, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তার ব্যবস্থা কিছুটা আমরা কমতি দেখেছি। যদিও তারপরে আবার দুপুরবেলা এসে আমরা দেখছি এখানে নিরাপত্তাটা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট এলাকা, পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ সদস্যদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগেই এই ট্রাইব্যুনালের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে পরিদর্শন করতে এসেছিলেন ডিএনপির কমিশনার সাজ্জাদ আলী, তিনি এখানে পরিদর্শন করেছেন। যদিও আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যে এই সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএনপি আর কি পদক্ষেপ নিয়েছিল, যদিও তিনি আমাদের সঙ্গে কথা বলতে এখানে রাজি হননি। তিনি বলছেন যে বিকেলেই তিনি গণমাধ্যমকে জানাবেন যে এই 13 নভেম্বর ঘিরে সম্ভাব্য যে নাশকতা এড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা কি উদ্যোগ নিয়েছেন বা তারা কি ব্যবস্থা নিয়েছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রবেশমুখে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন, গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তারা সেখানে রয়েছেন। বলা যায় যে এই যে 13 নভেম্বর নির্ধারণ করা হবে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় কবে হবে, এই মামলার রায় ঘিরেই মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভারতে অবস্থান করছেন, পলাতক রয়েছেন, তারা নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছেন। যে এই পাশাপাশি 13 নভেম্বর লকডাউনও ডাকা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ডেকেছেন। এবং গেল কয়েকদিন ধরে রাজধানীতে যেই নাশকতা হচ্ছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এই কারণে এই আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো উচিত বলে গতকালকে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে এই জায়গাগুলোতে বহিরাগত যারা রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন না, কারণ দেশের সর্বোচ্চ আদালতে কয়েক লাখ গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র রয়েছে। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গার নিরাপত্তা দেওয়ার জন্য শাহবাগ থানা পুলিশ থেকে শুরু করে এই কোর্ট প্রশাসন যারা রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরাত।
রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম সুপ্রিম কোর্টের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকার বাইরে বিভিন্ন নাশকতার খবর যেমন মিলছে। ময়মনসিংহ সেই খবর মিলেছে, ফুলবাড়িয়ায় গত মধ্যরাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটা দগ্ধ হয়ে প্রাণ গেছে বাস চালকের। সকাল থেকেই সেই খবরগুলো জানাচ্ছিলাম, দগ্ধ হয়েছেন 2 যাত্রীও। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী হোসেন শাহিদ সেই খবরগুলো রাখছেন। শাহিদ, নিহতের পরিবার কি বলছে এবং জড়িতদের কাউকে কি পুলিশ শনাক্ত করতে পেরেছে কিনা? এই মুহূর্তে আমি নিহত জুলহাসের বাড়িতে এসেছি। তার বাড়িতে আসলে একটি শোকাবহ পরিবেশ, এখানে আহাজারি কান্নাকাটি চলছে। জুলহাস এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এবং তিনি এখানে তার মা, তার স্ত্রী, তার বোন এই বাড়িতে তারা একসাথে থাকতেন। কিন্তু এই ঘটনার পর এই বাড়িতে আসলে কান্নার, যার ছবি এখন দেখতে পাচ্ছেন তিনি জুলহাসের বোন। আপনি আসলে কিভাবে জানতে পারলেন? এবং আমরা সকালে বছরের সময় আম্মা নামাজ পড়ে কারাইছে কেটাছে নিয়ে ধরো রাখতেছে জুলহাসের গাড়ির মধ্যে বলে আগুন একটু বলে তারও আগুন লাগছে আঙ্গুর এরি কইছে। আপনাদের পরিবারের একমাত্র আমার ভাই, আর কোনো নাই, কে ভাইও নাই, আর কোনো বাবু নাই, আর কিছু নেই। একখান ভাই আছিল গো, এই ভাইটারও কেমনে মারলো গো। তারপরে আমি মানুষের দৌড়াদৌড়ি দেখে আমি গেছি যে আমার মাই আগে গেছে এই রে গাড়ি পুইরে ছাই হয়ে গেছে। মানুষকে জুলহাসের লাশ বাইর করলাম, পুইরে ছাই হয়ে গেছে গো। জুলহাসের কোনো চিহ্ন নেই। আরো বলে দুধটা তারা বলে জানলা দিয়ে বাইর হয়েছে, তারা বলে হাসপাতালে ভর্তি করছে। আসলে যে জুলহাসের যে আহাজারি, তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জুলহাস। এখন পুরো পরিবারটি একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তো এই মুহূর্তে পুলিশের সাথে যে কথা হচ্ছে আমার, তারা চেষ্টা করছেন যারা এই ঘটনাটি ঘটিয়েছে, সিসিটিভি যে ফুটেজ পাওয়া গেছে তাদের থেকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা তারা করছেন এবং বলছেন যে তারা বিশেষ অভিযান যেটি চালু ছিল এই ধরনের অপরাধ ঠেকাতে, সেই অভিযানকে আরো জোরদার করা হয়েছে। ধন্যবাদ আপনাকে হোসেন। এদিকে সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবেইড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 1:30টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্ফোরণে 4 জন আহত হয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবেইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 7:30টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাত 1:30টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গত কদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে। এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ। এদিকে রাত 11টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 4 জন আহত হয়। পালানোর সময় 2 জন সন্দেহভাজনকে ধরেছে এনসিপি নেতাকর্মীরা। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই এমন বিকট সাউন্ড হয়েছে, আর এর বাইরে আমি কোনো কিছু বলতে পারি না। আমি ধারণা করছি এগুলা আওয়ামী লীগই হবে, তাদের সন্ত্রাসী বা তাদের যারা আছে, যারা আবার বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেই চক্রটি আবারও প্রথম টার্গেট হিসাবে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন জায়গায় তারা এনসিপির নেতাকর্মীদেরকে টার্গেট করেছে। উপস্থিত এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন 13 তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা তৈরি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13ই নভেম্বরের লকডাউন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেদিন ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পেট্রোলিং বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, নির্বাচন পর্যন্ত পেট্রোল ও ডিজেল খোলাভাবে বিক্রি বন্ধ থাকবে। আবাসিক হোটেল রেড দেওয়া হবে। উপদেষ্টা আরও বলেন, ট্রাইব্যুনাল, মেট্রো রেল ও
ও রেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আরও জানান, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আওয়ামী লীগের বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে, এজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। না, এখানে কোনো ব্যর্থতা নাই, মুহূর্ত পর্যন্ত বলা যাবে না। আমরা পুলিশ প্রায় 1.5 লাখের মতো থাকবে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে। কেপিআই গুলির যে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, সেজন্য দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে তারা। কুমিল্লায় এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম ভাগে সংসদ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই, দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না। শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে সবাই। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। শেখ হাসিনা ভারতে থেকে এদেশে গাড়ি পোড়ায় হরতাল ডাকে, দেশের সম্পদ নষ্ট করবে আর দিল্লিতে বসে থাকবে, তাকে এই দেশে আসতে দেয়া হবে না। ঠাকুরগাঁওয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তিনি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে টিকে থাকতে চান। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল। মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এদেশে জামায়াতের ভোট নেই, তাই পিআর ও অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। এখন এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশের আসতে দিব? সাহস থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। যে দিল্লিতে বসে ওইখানে এই দেশের সর্বনাশ আর করব না। স্বাক্ষরিত সনদের বাইরে কোনো দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই, আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না বলেও জানান তিনি। এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কারো কারো বক্তব্য বিভ্রান্তিকর ও ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আরও বলেন, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকার দায়ী থাকবে বলে জানান বিএনপি নেতারা। বলেন, নির্বাচনে যারা অংশ নিতে পারছে না তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে। সরকারি সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে, সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। আওয়ামী লীগের গত কয়েক মাসের কার্যক্রমে বোঝা গেছে দলটি কখনোই গণমানুষের পক্ষে ছিল না। তারা অতীতে এবং বর্তমানে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস করছে তা স্পষ্ট, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে নারায়ণগঞ্জে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন দলের এই শীর্ষ নেতা। বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়েছে সে দলের রাজনীতি করার সুযোগ নেই। যারা
দেশ সংস্কারের পক্ষে কেবল তাদের নিয়ে জোট গঠন করবে এনসিপি। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও হাসনাত আব্দুল্লাহ জানান। পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করার তাগিদ দেন। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালাপোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রম। ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর। আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটির বিষয়ে আমরা সন্দিহান। রাজধানীর পল্টনে জামায়াত সহ 8 ইসলামী দলের গণসমাবেশ শুরু হয়েছে। এরই মধ্যে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন নেতাকর্মী সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। সমাবেশ স্থলের ভিতরে এবং বাইরে আমার 2 সহকর্মী রয়েছেন, তাদের কাছ থেকে সেখানকার খবর জানবো। সমাবেশ স্থলের ভিতরের খবর জানতে চাই সহকর্মী রাসেল আহমেদ আমার সাথে যুক্ত আছেন, আমার সহকর্মী ফয়সালও আমার সাথে যুক্ত আছেন। রাসেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন 8 দলের কোন কোন নেতারা সমাবেশে অংশ নিলেন সে ব্যাপারে জানাবেন এবং কি কি বলছেন তারা? রাসেল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, সেখানকার খবর জানাবেন। 8 দলের যে নেতারা উপস্থিত হয়েছেন কারা সেখানে উপস্থিত হলেন জানাবেন এবং কি কি বললেন তারা। যেখানে জামায়াত সহ 8টি দলের যে সমাবেশ 5 দফা দাবিতে সমাবেশটি চলছে, শুরু হয়েছে ঠিক টাইমে, অর্থাৎ তারা ঘোষণা দিয়েছিল বেলা 2টার সময় সমাবেশটি শুরু হবে এবং 2:05 সময় আসলে সমাবেশটি শুরু হয় এবং এরপরে ইসলামিক গান সহ আরো যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কথা বলা শুরু করছেন এবং এই মুহূর্তে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি কথা বলছেন। এছাড়া অন্যান্য যারা 8টি দলের যারা নেতা রয়েছেন নেতৃত্ব পর্যায়ে তারাও মঞ্চে উপবিষ্ট আছেন, তারাও ধাপে ধাপে কথা বলবেন সবাই। এবং এখন পর্যন্ত যারা বক্তব্য রাখছেন তাদের আসলে মূল যেই দাবি সেদিকেই তারা বেশি ফোকাস করছেন, বিশেষ করে নির্বাচনের আগে গণভোট সেটিকেই তারা বেশি গুরুত্ব দিতে চাইছেন এবং তাদের ভাষায় তারা বলতে চাইছেন জনরায়ের যেই বিপক্ষে কোনো দল অবস্থান নিয়েছে, অর্থাৎ জনগণের যেই গণভোটের সুযোগ সেটি ভোটের আগে দিতে চান না কোনো দল, এটিকে তারা ভোট ডাকাতির অভিযোগ হিসেবে দেখছেন এবং এটি তাদের দাবি, তাদের ভাষায় তারা সেটি বলতে চাইছেন এবং তারা যে কোনো মূল্যে গণভোট জাতীয় নির্বাচনের আগে আদায় করবেন বলে নেতাকর্মীদের সাথে সেটি কথা বলছেন এবং সেটি জানাচ্ছেন। এখন পর্যন্ত সমাবেশ যেটি ঘোষণা দেওয়া হয়েছে বেলা 4টার মধ্যেই সমাবেশ শেষ হবে বলে জানানো হয়েছে এবং সেটি এখন পর্যন্ত সে অবস্থায় রয়েছে, অর্থাৎ 4টার মধ্যেই হয়তো সমাবেশ শেষ হবে, কারণ খুব বেশি বড় পরিসরে তারা এই যে বক্তব্যের যেই সিরিয়াল সেটি খুব বেশি নয় এমনটি এখন পর্যন্ত জানা গেছে। আর এছাড়া আশপাশের অবস্থা যদি বলতে হয়, যেটি বলছিলাম এর আগেও, এখন অনেকটাই জনগণ অর্থাৎ যে নেতাকর্মীদের চাপে আসলে ভরে গেছে এবং আশপাশের যারা জনগণ রয়েছেন তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে, সেই অবস্থাটি রয়েছে। তবে সমাবেশের শুরুতেই সেটির জন্য আশপাশের মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন জামায়াত সহ অন্যান্য দলের নেতারা। জি, ধন্যবাদ আপনাকে রাসেল। সেখানকার খবর জানাচ্ছিলেন অনেক মানুষ সেখানে জড়ো হয়েছেন সমাবেশ ঘিরে। সেই সমাবেশ ঘিরে বাইরের যে চিত্র, সমাবেশ স্থলের বাইরের চিত্র জানার চেষ্টা করবো। আমার সহকর্মী ফয়সাল মাহমুদ আমার সাথে যুক্ত আছেন। ফয়সাল, সমাবেশ ঘিরে পল্টন মোড়ের মতো ব্যস্ত একটি এলাকায় অনেক মানুষ জড়ো হয়েছেন, কর্মসূচি চলছে, প্রভাব কতটুকু আপনি দেখতে পাচ্ছেন এবং 4টি সড়কের সংযোগ ঠিক এখানেই? ইশরাত, মূলত কিছুক্ষণ আগেই শুরু হয়েছে ইসলামিক দলগুলো সহ মোট 8 দলের যে জোট সমমনা দলগুলোর যে জোট রয়েছে সেটির উদ্যোগেই তাদের যে 5 দফা দাবি রয়েছে, জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নির্বাচনের আগেই, জাতীয় নির্বাচনের আগেই গণভোটের যে দাবি সহ যে তাদের 5টি দাবি রয়েছে, সেই দাবিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের সেই মহাসমাবেশটি শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন ঢাকা সহ ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে কিংবা ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ যে সকল ইসলামিক দলগুলো রয়েছেন তাদের প্রার্থীরা বা তাদের সমর্থকরা কিন্তু বিশাল মিছিল নিয়ে তারা সমাবেশ স্থলে এসেছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিপুল পরিমাণ
পরিমাণ মানুষের জনসমাগম তৈরি হয়েছে, ফলে বলা যায় যে পুরো এলাকাটাই কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আর আপনি যেটি বলছেন যে এখানে প্রায় দোকানপাট মোটামুটি সবকিছুই কিন্তু আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। পল্টন মোড়ের যে সচিবালয়ের প্রান্ত থেকে শুরু করে একদম বিজয়নগর পর্যন্ত আমরা দেখছি পুরো এলাকাটিই কিন্তু ব্লক করে দেওয়া। সেখানে কিন্তু স্বেচ্ছাসেবকরা রয়েছেন, তারা শুধুমাত্র যে সকল তাদের নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তাদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন কিংবা মিছিলগুলো আসছে, শুধুমাত্র সেই সকল মিছিলগুলোকেই তারা এই অঞ্চলটিতে অর্থাৎ সমাবেশ স্থলে প্রবেশের সুযোগ দিচ্ছেন। তবে এই জায়গাটি কিন্তু পুরোপুরি ব্লক থাকার কারণেই কিন্তু এই এলাকায় কিন্তু ইতিমধ্যে যান চলাচল বন্ধ রয়েছে। এর পাশাপাশি এই সড়কের যে সকল যাত্রীরা রয়েছেন, যানগুলো রয়েছেন, সেগুলোকে কিন্তু অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে কিংবা ঘুরিয়ে দেওয়া হয়েছে। যদি বলি এই সমাবেশ থেকেই কিন্তু তারা বলছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শহীদের যে আকাঙ্ক্ষা সেটি বিনির্মাণের লক্ষ্যেই তাদের যে 5 দফা দাবি, তারা বলছেন এই 5 দফা দাবি দর্শক সহকর্মী ফয়সাল মাহমুদ যুক্ত হয়েছিলেন। পল্টন মোড়ের এলাকার খবর জানছিলাম তার মাধ্যমে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় 20 নভেম্বর নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের 10ম দিনের শুনানি শুরু হয়। বিএনপি, জামায়াত ও সুজনের আইনজীবীরা শুনানি করেন। শুনানি শেষে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন জানান, একতরফাভাবে সংবিধান সংশোধন করা হয়েছিল, তাই ত্রয়োদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছেন বিএনপির আইনজীবীরা। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই সবচেয়ে ভালো পদ্ধতি। এটি ফিরলে দেশে গণতন্ত্র আবারও ফিরে আসবে। আর সুজনের আইনজীবী শরীফ ভুইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে আগামী ত্রয়োদশ নির্বাচনে কার্যকর করার আইনি সুযোগ নেই। সবশেষ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের রায় ছিল জাতির জন্য ক্যান্সার। এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে, অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয়, এবং আমরা এটাও মনে করি যে গণতন্ত্রকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করতে হয় তাহলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনো দিনই তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না। আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটা বাতিল করবেন, এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে। সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি। এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেওয়ার নির্দেশনা থাকছে। এবার সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা, পোস্টার ও ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা সহ আসন প্রতি 20টির বেশি বিলবোর্ডে নিষেধাজ্ঞা থাকছে বিধিতে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকেই আচরণবিধি গেজেট আকারে জারি করেছে ইসি। চলতি মাসেই শেষ হবে অবশিষ্ট 63 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণা। এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় পরীক্ষিত মিত্রদের দ্রুত ভোটের মাঠে পাঠাতে চায় বিএনপি। এছাড়া ঘোষিত 237 আসনের কয়েকটিতে প্রার্থী পরিবর্তনের আভাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। বলছেন, ক্ষোভ ও অসন্তোষ দমনে বঞ্চিতদের সাথে ফের আলোচনা করবেন শীর্ষ নেতারা। তবুও কেউ জননিরাপত্তা বিঘ্নিত করলে সরকারকে কঠোর হওয়ার অনুরোধ করেছে বিএনপি। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত।
ধান খেতে দাঁড়িয়ে আম্পায়ারের ভূমিকায় রিভিউ আবেদনকারী ব্যক্তির নাম আলাল উদ্দিন আলাল। ফেনী জেলা বিএনপির এই সদস্য সচিব মনোনয়ন বঞ্চিত হয়ে অভিনবে এই প্রতিবাদ করেন। আমার বাড়ির কাজের ছেলেটা পর্যন্ত জেলে গিয়েছে। আমার এই অফিসটা 5 বার ভেঙেছে, 7 বার আমি শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি। দল এটা রিভিউ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদিও এমন বুদ্ধিদীপ্ত প্রতিবাদ দেখা যায়নি আর কোথাও, বরং হামলা বিক্ষোভে গত কয়েকদিন উত্তপ্ত অন্তত 10টি জেলা। কিন্তু কেন এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া? বিএনপি প্রতিষ্ঠা করেছে, তাকে নমিনেশন না দিয়ে যদি অন্য কাউকে নমিনেশন দেয় তাহলে তো এলাকার লোক ক্ষুব্ধ হবেই। পরিচিত লোক না পালি নতুন লোক পালি তো বিপদ হবেই। যদি 2 থাকে আমরা হারিয়ে যাব। বঞ্চিতদের এমন কর্মকাণ্ডে বিএনপি বিরক্ত হলেও স্বস্তি দিচ্ছে 237 আসনের তুলনায় অল্প সংখ্যক এলাকায় প্রতিবাদ হওয়ায়। বিএনপি মনে করে তুলনামূলকভাবে যোগ্য লোকরাই পেয়েছেন এবার ধানের শীষ, যদিও সার্বিক বিবেচনায় ঘোষিত প্রার্থী তালিকায়ও কাটাছেঁড়া চলছে। প্রতিবাদ করার তো অধিকার থাকতেই পারে, তার মধ্যে 237-এর মধ্যে 4-5টা জায়গায় সমস্যা হয়েছে, তার কিছুই নাই। মনোনয়নের যে ক্রাইটেরিয়া আমরা করেছিলাম আগে থেকে, সেই ক্রাইটেরিয়ার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে। তা আবার আরেকটা ক্রাইটেরিয়া করতে গেলে আবার আরেকজন অসন্তুষ্ট হবে। যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে 2-1টা ক্ষেত্রে। যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না, 2-1টা ক্ষেত্রে দেখা দিতেও পারে। ঘোষণাহীন 63 আসনের প্রার্থী তালিকা নিয়েও বিএনপির একাধিক টিম কাজ করছে। তীব্র অন্তকোন্দল থাকা আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলছেন তারেক রহমান। ছোট দলের বড় নেতাদের সাথে দর কষাকষি করছেন লেয়াজু কমিটির নেতারা। আর এনসিপির অতিরিক্ত চাহিদায় দলটি নিয়ে আগ্রহ কমেছে বিএনপির। এনসিপির সাথে আমাদের কোনো নির্বাচনী সমঝোতা এখনো পর্যন্ত হয়নি। আমাদের একটা প্রতিশ্রুতি আছে যে যোগ্যতা আন্দোলনে যারা আমাদের শরিক ছিল ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, তাদের সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার নির্বাচন এবং সরকার করা। তো বসে আমরা সেটা ঠিক করব, সেটা তালিকার সাথে প্রাপ্তির মিল নাও থাকতে পারে। এই মাসের শেষ সপ্তাহের মধ্যেই সবকিছু ফাইনালাইজ করতে পারবো। এনসিপিকে বাদ দিয়ে বরং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের দলে সম্পৃক্ত করতে তৎপর বিএনপি। মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকেও পুরোপুরি ধারণ করতে চায় দলটি। সেই বিবেচনায় মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধকে একটি আসনে মনোনয়ন দেওয়ার চিন্তা বিএনপির। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 1 ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু করার দাবি জানিয়েছেন 21শে বইমেলা সংগ্রাম পরিষদের সাংস্কৃতিক কর্মীরা। রাজধানীর শাহবাগে আয়োজিত সাহিত্যিক, পাঠক, প্রকাশক সমাবেশে একথা বলেন তারা। সমাবেশে বক্তারা ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে 21শে বইমেলা আয়োজনের পাশাপাশি স্টল ভাড়া কমানোর দাবিও তোলেন। ভাড়া না কমলে প্রকাশকরা নিরুৎসাহিত হন বলেও মন্তব্য তাদের। এ সময় তারা বলেন, বিগত 54 বছর ধরে সুনামের সাথে এবং সময় মতো বইমেলা অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন সময়েও থেমে থাকেনি বইমেলা, অথচ এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের অজুহাত দিয়ে বইমেলা নিয়ে টালবাহানা করছে। তারা বাণিজ্য মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও বইমেলার নিরাপত্তা নিশ্চিতে নারাজ। সরকারের সমালোচনা করে তারা বলেন, একটি কুচক্রী মহল সময় মতো বইমেলার আয়োজন নিয়ে সরকারকে ভুল বোঝানোর চেষ্টা করছে। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে যমুনা অভিমুখে পদযাত্রা বের করেন তারা। পরে পুলিশ তাদের আটকে দেয়। অনেক টাকা খরচ করি, অনেক বড় বড় মহা প্রজেক্ট করি, এই সামান্য জায়গায় আমরা ছাড় দিতে পারি না কেন? সরকারের কাছে বিনীত অনুরোধ, 1 তারিখে যথাসময়ে বইমেলা হতে হবে। সরকার যদি বইমেলা করতে উদ্যোগ না নেয়, আমরা সাংস্কৃতিক কর্মীরা, আমরা প্রকাশকরা বইমেলার আয়োজন করব। নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ মামলায় 2টি আলাদা ধারায় বিদ্যালয়টির প্রধান শিক্ষককে যথাক্রমে 14 বছর ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এই রায় দেন। অপহরণের দায়ে দেয়া হয়েছে 14 বছরের কারাদণ্ড আর ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড। মামলায় বলা হয়, 2022 সালের 1 অক্টোবর ওই শিক্ষার্থীকে অপহরণ করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ রাজশাহীর একটি বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় ফিরোজ সহ 3 জনের নাম উল্লেখ করে মামলা করে ভুক্তভোগী পরিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করলেও পালিয়ে যায় ফিরোজ।
ঘটনার 11 দিন পর গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। 2023 সালে জামিনে বেরিয়ে ভুক্তভোগী পরিবার ও মামলার সাক্ষীদের হুমকি দেওয়া সহ কয়েকটি হয়রানিমূলক মামলা করে ফিরোজ। সেই মামলায় জেল খাটেন ওই শিক্ষার্থীর বাবা। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। অন্যদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামির পরিবার। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার শেষে আজকে যে জাজমেন্ট দিলেন সেটা হলো 7 ধারায় এই আসামির 14 বছর কারাদণ্ড এবং 9-1 যেটা ধর্ষণের ধারা সেটাতে যাবজ্জীবন জেল এবং 20,000 টাকা জরিমানা। আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে বিএনপির দুপ গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জানায় রাতভর মোল্লাকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে গতকাল সকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন গ্রুপের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ এবং উভয় পক্ষের মধ্যে গোলাগুলিও হয়। এতে আওলাদ গ্রুপের আরিফ মির সহ আরও একজন গুলিবিদ্ধ হন। আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খুলনার জাহানাবাদ সেনানিবাসে সকালে আর্মি অফিস সার্ভিস কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন তিনি। সেনাবাহিনীর বিভিন্ন গৌরবোজ্জ্বল অবদান ও ঐতিহ্য তুলে ধরেন তিনি। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন ও 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। সম্মেলনে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় জিওসি পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার ও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধূপের ধোঁয়া যতদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ততদূর পর্যন্ত রোগ শোক থেকে মুক্তি মেলে, এমন বিশ্বাস থেকে ব্রত পালন করে আসছেন লোকনাথ ভক্তরা। এটি পরিচিত রাখের উপবাস বা কার্তিক ব্রত নামে। 150 বছর ধরে ঐতিহ্যবাহী এটি আয়োজিত হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। প্রতি বছর কার্তিক মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের বারুদি গ্রামের এই আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাকিল হাসান, ছবি তুলেছেন লুৎফর রহমান ও রাকিবুল ইসলাম। অন্ধকার দূর করে প্রদীপের আলো। ঘি ঢেলে চলতে বসিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি ভক্তদের। কলার খোলে সাজিয়ে নিচ্ছেন সারিবদ্ধভাবে, সঙ্গে ধূপদানি। প্রার্থনার সরঞ্জাম নিয়ে লোকনাথ ব্রহ্মচারীর আসন মন্দির ঘিরে চারপাশে সারিবদ্ধভাবে বসেন ভক্তরা। মনোবাসনা পূরণে কায় মনোবাক্যে প্রার্থনার এ আয়োজনই কার্তিক ব্রত। এই আচারটি রাখের উপবাস নামেও পরিচিত। দিনের শেষে সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে। ঘণ্টা আর উলুধ্বনিতে অন্ধকার দূর করতে প্রদীপ জ্বালান ভক্তরা। শুরু হয় কার্তিক ব্রতের মূল প্রার্থনা। কলেরা ও বসন্ত থেকে রক্ষা পেতে এ আয়োজনের নির্দেশ দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী। প্রতি বছর কার্তিক মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের বারুদি গ্রামের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। সংসারের সুখ শান্তির জন্য এখানে আসা হয়েছে এবং সবার মঙ্গল কামনার জন্য। ভগবান সবাইকে মঙ্গল করুক। আসলাম বাবার কাছে কিছু চাওয়ার জন্য। মনে প্রাণে বিশ্বাস করি, যেগুলো মানত করি সেগুলো পাওয়া যায়। ধূপের ধোঁয়ায় ভরে ওঠে লোকনাথ আশ্রম। প্রদীপ, ধূপ, ফুল, ফল সামনে নিয়ে একাগ্রচিত্তে ভক্তরা মগ্ন থাকেন আরাধনায়। মৌনব্রত পালনের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করেন ভক্তরা। ধূপের ধোঁয়ায় চারপাশে স্বর্গীয় এক পরিবেশ তৈরি হয় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। ভক্তদের প্রত্যাশা
এই ধোঁয়া যতদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে ততদূর পর্যন্ত মানুষের রোগ আর শোক থেকে মুক্তি মিলবে। তারা বলছেন আগামী দিনের ভবিষ্যৎ হবে মানুষের সুন্দর আর সুখময়। লোকনাথ ব্রহ্মচারী যেখানে টানা ২৬ বছর ধ্যান করেছেন সেটাই তার আসন মন্দির। এখানে তার স্মরণে চলে ভক্তিমূলক গান। এই বারুদিতে বাবার সমাধি আছে, এইখানে উনি দেহত্যাগ করছেন, এখানে সমাধি, এইখানে ওনার আসন মন্দির। এখান থেকে সারা দেশে ৩ থেকে ৪০০ মন্দির আছে। সমস্ত মন্দিরে একই দিনে আপনার এই কার্তিক ব্রত পালিত হচ্ছে। দিন দিন এটা আপনার কলেবর বাড়তেছে এবং আমরা দেখতেছি আপনার প্রতি বছরই ভক্তের সঙ্গে আজকে আপনারা যারা লক্ষ্য করতেছেন, এটা বলা যায় যে কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভক্ত আজকে জড়ো হয়েছে। প্রার্থনা শেষে প্রসাদ খেয়ে উপবাস ভাঙেন ভক্তরা। আসন ছেড়ে প্রার্থনা উপকরণ নিয়ে সারিবদ্ধভাবে ভক্তরা রওনা দেন আশ্রম পুকুরের দিকে। আগামী বছরের প্রতীক্ষায় বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে রাখের উপবাসের আনুষ্ঠানিকতা। প্রত্যাশা পূরণের তৃপ্তি নিয়ে ঘরে ফেরেন ভক্তরা। শাকিল হাসান, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। ভারতের দিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় আলোচনায় এসেছে এক ডাক্তারের নাম। তিনি বিস্ফোরিত গাড়িটির চালক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাকেই সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে ছবি ও পরিচয় প্রকাশ করেছে পুলিশ। বলা হচ্ছে বিস্ফোরণে ব্যবহার করা হয় তীব্র দাহ্য রাসায়নিক পদার্থ। এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবির এই ব্যক্তি দিল্লি ব্লাস্টের মূল সন্দেহভাজন, এমন দাবি পুলিশের। তিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার ডাক্তার ওমর মোহাম্মদ। বিস্ফোরিত হুন্দাই গাড়িটি তারই ছিল বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র, এমনটাই বলছে গণমাধ্যমগুলো। বিস্ফোরণের আগে প্রায় ৩ ঘন্টা যাবৎ লালকেল্লার কাছে পার্ক করা ছিল প্রাইভেট কারটি। এ সময় একবারের জন্য গাড়ি থেকে বের হননি চালক। পরে স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টার দিকে চলতে শুরু করে গাড়িটি। ৬:৫২ একটি ট্রাফিক সিগন্যালের কাছে এসে হঠাৎ করেই বিস্ফোরিত হয় যানটি, যার একাধিক সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তদন্ত চলছে, এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। একবার সংশ্লিষ্ট তথ্যগুলো খুঁজে বের করতে সক্ষম হলেই আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারবো। এদিকে ঘটনাস্থল থেকে চলছে আলামত সংগ্রহের কাজ। পাওয়া গেছে অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানির অবশিষ্ট। মেলেনি কোনো শার্পনেল, তবে এখনও নিহত সকলের পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের দায়ও স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এ ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীনগরে নিষিদ্ধ জয়শে মোহাম্মদের পোস্টার লাগানোর অভিযোগে আটক হয়েছিলেন সন্দেহভাজন ডাক্তার ওমর মোহাম্মদ। এর আগে একই ঘটনায় আটক তার 2 সহযোগীর কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩,০০০ কেজির বিস্ফোরক। পুলিশের ধারণা এই একই বিস্ফোরক ব্যবহৃত হয়েছে দিল্লির বিস্ফোরণে। দিল্লির সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর একটি লালকিলা। ৩৫০ বছর পুরনো মুঘল নিদর্শনটি দেখতে প্রতি বছর ভিড় করেন লাখো দর্শনার্থী। অনিক রহমান, যমুনা নিউজ। রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের আরও 3 মেগা সিটি মুম্বাই, চেন্নাই ও কলকাতায়। সতর্কতা জারি করা হয়েছে দেশের সব বিমানবন্দর ও জনবহুল এলাকাগুলোকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। চলছে তল্লাশি। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ। এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা সংগঠন। ঘটনাস্থলে তদন্তের কাজ করছে ফরেনসিক এনএসজি এবং এনআই এর আধিকারিকরা। বিস্ফোরণের ঘটনায় অতি দাহ্য কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তার দাবি 7 মাস আগেই গাড়ি বিক্রি করে দিয়েছিলেন তিনি। পুলওয়ামার এই এক বাসিন্দা এটা কিনেছিলেন বলেও জানা গেছে। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।